পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতি, যেটি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি বেশ আলোচনায় এখন রয়েছে। পিআর পদ্ধতি আনুপাতিক ভোট আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার ভাষায় এতে স্থানীয় পর্যায়ের নেতৃত্ব গড়ার সুযোগ বন্ধ হয়ে যাবে। একটু আপনার কাছে জানতে চাইছি যে স্থানীয় পর্যায়ের যে নেতৃত্ব বন্ধ নিয়ে কয়েকদিন আগে আরেকটি আলোচনা হয়েছিল, নারী যারা সংরক্ষিত নারী আসনে, বাকি সব দলই প্রায় চেয়েছিল স্থানীয় নেতৃত্ব উঠে আসার জন্য নারী ভোট যেন সরাসরি হয়। বিএনপি সেখানে বিরোধিতা করেছে, বাধা দিয়েছে। বিএনপি বলছে না, আগের পদ্ধতিতে 100টি আসন, কিন্তু তারা আগের পদ্ধতিতেই চায় যে তারা সিলেক্ট করবে। এটা এক ধরনের স্ববিরোধী হয়ে যায় কিনা, যে এইখানে চাচ্ছি ওইখানে চাচ্ছি না? স্ববিরোধী হয় না এই কারণে যে আমি একদম জেন্ডার স্টাডিজের পার্সপেক্টিভ থেকে কথাগুলো বলবো, কোনো দলীয় কথা না। হ্যাঁ, যেমন ধরেন পিআরটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে, এবং এটা আপনি জানেন যে কারা পিআর চাচ্ছে, কারণ যারা ইলেকশনে জিতে আসতে পারবে না, তাই না? তো এটা আমি এই প্রসঙ্গটা টাচ করলাম না। আপনার সেকেন্ড প্রশ্ন থেকে আমি উত্তরটা দিচ্ছি একেবারে জেন্ডার পার্সপেক্টিভ থেকে, জেন্ডার স্টাডিজ থেকে। জুনের 1 তারিখে ইউএন উইমেন একটা রিপোর্ট প্রকাশ করেছে। পুরো পৃথিবীতে নারীর ক্ষমতায়ন বলেন বা নারীদের যে অবস্থা আছে, এখনো 2068 সাল লেগে যাবে জেন্ডার ইকুয়ালিটিতে আসতে। সমস্যাটা হয়েছে কি জানেন, আমরা জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কথা বলি, নোবডি টকড অ্যাবাউট জেন্ডার ইকুয়ালিটি। দেয়ার ইজ আ বেসিক ডিফারেন্সেস বিটুইন জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড ইকুয়ালিটি। এটা আমি আরও অনেক টকশোতে বলেছি, যে যেমন ধরেন জেন্ডার ইকুয়ালিটিটা যদি আমি বলি যে আপনারা যে এই যে 3 জন আছেন, তার থেকে অবশ্যই আমার শারীরিক উচ্চতা কম, তাই না? তো এখন আমাদের যদি একই জায়গায় দাঁড় করিয়ে দেয়, সব ফ্যাসিলিটি দিল, কিন্তু আমি কিন্তু আপনার থেকে কম দূরত্বের জিনিস দেখতে পাবো, তাই না, আমার হাইটের জন্য। কিন্তু আমাকে যদি একটা টুল এনে আপনার পাশে দাঁড় করিয়ে দেওয়া হয়, যেটা হচ্ছে আরও অনেক কিছু আমাকে দিল, তারপরে কিন্তু আপনি একই হাইটে হয়ে যে সমান জিনিস দেখলাম। বাংলাদেশ বা পৃথিবীর এমন কোনো দেশ এই মুহূর্তে নাই যে কমপ্লিটলি জেন্ডার ইকুয়ালিটির জায়গায় আছে। ইকুয়ালিটিকেই এনশিওর করতে আমরা পারি নাই। যখন আপনি ইকুয়ালিটিকে এনশিওর করতে পারছেন না, তখন আপনার কাছে জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কথা বলাটা খুব একটা অলিক স্বপ্ন মনে হচ্ছে না? কি কারণে হচ্ছে আমি বলি, একটা পারছি না বলে আমি আরেকটা করব না। না, আপনাকে আমি বলি, এটাই হচ্ছে যারা জেন্ডার স্টাডিজ পড়ে, আপনি জিজ্ঞেস করে দেখবেন, প্রথমে আপনাকে ইকুয়ালিটিকে এনশিওর করতে হবে। এখন আপনি জেন্ডার ইকুয়ালিটিকে এনশিওর করার জন্য বাংলাদেশের প্রেক্ষিতে, আমি বাংলাদেশে এই যে আজকে আমি সকাল থেকে কাজ করে আপনার এখানে এসেছি, আজকে ওয়ার্কিং ডে না, আমি পানি খেতে পারিনি, বা এই যে আমি এখন আছি, আমি পানি খেতে পারছি না কেন জানেন? কারণ আমার জন্য সেই নিরাপদ টয়লেটের নিশ্চয়তা এই শহর দেয় না। শহর তো দূরের কথা, আপনি কি একটা মেয়ে, বাংলাদেশের একটা মেয়ে ওয়াশরুমে যেতে পারে? তাহলে যে মেয়েটা ওয়াশরুমেই যেতে পারে না, বা যে মেয়েটা প্রতিনিয়ত নারী নেতৃত্ব যদি আরো উঠে আসে, তখন এই নারী বান্ধব পরিবেশটি আরো বেশি তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয় না? শোনেন, নারী নেতৃত্ব আসার জন্য, নারী নেতৃত্ব এমন একটা জিনিস না যে আপনি সুপারমার্কেটে যে নারী নেতৃত্ব কিনে নিয়ে আসবেন। নারী নেতৃত্ব এখন পর্যন্ত, আমি বলি, নারী নেতৃত্ব এখন পর্যন্ত এমন জায়গাতে আছে যেখানে নারী নেতৃত্বের প্রথম জিনিস হচ্ছে জেন্ডার নিয়ে কথা বলতে হলে নারীকে অর্থনৈতিক মুক্তি দিতে হবে আপনার, যেটা ফার্স্ট প্রায়োরিটি। অর্থনৈতিক মুক্তির যদি আপনি কথা বলেন, ইসলামিক ল অনুযায়ী বাংলাদেশের সম্পত্তি আইনে নারীর যতটুকু ক্ষমতা পাওয়ার, সম্পত্তি পাওয়ার কথা, কয়জন ভাই বা কয়টা পরিবার সেটাকে এনশিওর করে? যদি সেটা করতোই, তাহলে 95% সম্পদ বাংলাদেশে পুরুষের হাতে থাকতো না, যদি সত্যি ইসলামিক লটাই ফলো করা হতো। তার মানে সম্পত্তিতে নারীর হিস্সা নাই, নারী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না। ধরেই নেন, আপনার কথাই আমি মেনে নিলাম যে নারী সরাসরি ইলেকশনে যাবে, আপনি কি সেই নিশ্চয়তাটা দিতে পারবেন যে যে নারীটি নমিনেশন পেপারটি পাবেন, মনোনয়ন পাবেন, সে কোনো আন্টি নয়, সে কোনো ভাবি নয়? তার মানে হয়েছে কি, প্রথমে একটা দলকে নারী নেতৃত্বের জন্য তাকে তৈরি হতে হবে, তাকে বিশ্বাস করতে হবে যে না, আমরা নারী নেতৃত্ব থাকবে এবং যোগ্য নারীকে আমরা তুলে নিয়ে আসবো। এখন যখন 300টি সিটে সরাসরি নির্বাচন হবে, ওই 300 সিটে তো নিষেধ নাই নারীকে নমিনেশন দেওয়ার জন্য, তাই না? ওখানে কি আপনি নারীকে নমিনেশন দিতে পারছেন না? দিচ্ছে না, তাহলে আপনি ওই জায়গাটা না, আমি বলি তো সেই জায়গাটাতে যদি এরকম হয় যে ওখানে একটা পার্সেন্টেজ নারীকে দিল যারা এখন পর্যন্ত নেতৃত্বের জায়গায় আছে, কিন্তু নারী নেতৃত্বের কথা বলে এই যে 300টা আসনে, এই যে 100টা যে আপনার সংরক্ষিত আসন বলে, এটার পক্ষপাতী আমি কেন জানেন? অন্তত আরো 2টা থেকে 3টা ছিল আমার পিয়ারের জায়গাটিতে। জি, অন্যদিকে 2টা থেকে, আপনি এটাই প্রশ্ন করেছিলেন আমাকে যে 2টা কন্ট্রাডিক্টরি হয় কিনা। 2টা 3টা ইলেকশনের পরে আমরা হয়তো এই জায়গাটায় যেতে পারবো যে নারী
সরাসরি, এবং বলা হচ্ছে 3টা কনস্টিটিউশন একটা নারী করবে। নারীর কি সেই আর্থিক যোগ্যতা আছে যে সে পুরো খরচটা চালাবে নির্বাচনে? এখন পিআর এর সাথে যে কথাটা আপনি বললেন যে কন্ট্রাডিক্ট করছে কিনা, দেখেন পিআর এর সাথে আর এটা তো সম্পূর্ণ আলাদা জিনিস। কারণ হচ্ছে যে এটা একটা জেন্ডার বেসড একটা প্রবলেমকে আপনি আইডেন্টিফাই করছেন, যেখানে নারীর নেতৃত্ব, নারীর ক্ষমতায়ন, নারীর অর্থনৈতিক স্বাধীনতা, তার সামাজিক নিরাপত্তা, এগুলোর বিষয় আছে। আমি আপনার কাছে আবার ফিরছি, আমি একটু জনাব আলতাফ পারভেজ একটু তার কাছ থেকে জেনে আসতে চাই। এই যে পিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ পাল্টাপাল্টি অবস্থান রয়েছে। আমরা এর আগেও দেখেছি, গেল কয়েকটি নির্বাচনের আগেও যখন আলোচনা হয়েছিল, ছোট দল, বিশেষ করে বাম দল, ইসলামী দল, এরা সবাই পিআরের পক্ষে বলতো, কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ অর্থাৎ বড় দল হিসেবে যারা পরিচিত তারা কখনোই পিআরের পক্ষে থাকতো না। একটু আপনার কাছে জানতে চাই, যেহেতু তিনি বলছিলেন যে যারা জিততে পারে না তারাই পিআর চায়, আসলে কি তাই? কি সংখ্যানুপাতিক এবং নারীদের সরাসরি ভোটে নির্বাচিত হওয়া দুটো বিষয় আমি একসাথে বলতে চাই। যে আমাদের বড় দুর্ভাগ্য, আগে যেটা বলেছি যে এত বড় গণ অভ্যুত্থানের পরেও 50 বছর পরেও এগুলোর বিরুদ্ধে আমাদের শুনতে হয় এবং আমাদের কোনো রাজনৈতিক ঐক্যমত আমরা দেখছি না। দেখুন, সংখ্যানুপাতিক এবং নারীদের সরাসরি ভোটে নির্বাচন দুটোই আমাদের জন্য জরুরি। নেপাল, শ্রীলঙ্কা এই রিফর্মগুলো করে ফেলেছে আমাদের বহু আগে, এবং সেই দেশে স্থানীয় ক্ষমতায়ন অনেক বেড়ে গেছে সংখ্যানুপাতিক এবং এগুলো হওয়ায়। আমি সংখ্যানুপাতিকের ব্যাপারটা প্রথমে যুক্তির জায়গাটা বলি। এখানে এটা তো বিএনপি আওয়ামী লীগের বাধা দেওয়ার বা ওদের যুক্তি শোনার জন্য তো বাংলাদেশের স্বার্থ দেখা হবে না। তাহলে ছোট ছোট দল যারা মনে করেন 1 ভাগ ভোট পাবে, সারা দেশে মনে করেন প্রত্যেকটা 300 আসনে 2000 করে ভোট পেল, সে তো কোনোদিন সংসদ সদস্য হতে পারবে না। যখনই তার সরকার হবে না, সে প্রথম দিন থেকেই ক্ষোভে পুষতে থাকবে যে আমরা তো আসতে পারছি না। সরকার বিরোধী একটা মনোভাব সমাজে থেকে যায়। কিন্তু 1 ভাগ ভোটের কারণে যদি সে 300 আসনের পার্লামেন্টে 3টা সিট পায়, আমি দুই কক্ষেই সংখ্যানুপাতের জরুরি মনে করি। 3টে সিট যদি পায়, সে মনে করবে আমি আছি, আমার মতামত, আমার বলার সুযোগ আসবে, আমার মতামত কাউন্ট হবে, সমাজে প্রেশার অনেক কমে যাবে। আজকে ধরুন একটা দল, আমি একটা নাম ধরেই বলি, মনে করেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বা ইসলামী আন্দোলন যেটার নাম, তারা 7 ভাগ ভোট পায়, অতীত থেকে বলছি, কিন্তু সংসদে পার্লামেন্টে আসন পাচ্ছে না। তখন নতুন সরকার গঠিত হলে তারা তো প্রথম দিন থেকেই একটা বিরোধিতায়, রাজপথে থাকার মানসিকতায় থাকবে। কিন্তু সেই দলকে যদি আপনি ওই 7 ভাগ ভোটের হিস্যা অনুযায়ী আসন দিয়ে দেন, তারা কিন্তু জাতীয় নীতি নির্ধারণে যুক্ত হয়ে গেল, কমিউনিস্টরা যুক্ত হয়ে যাবে, ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী সবাই যদি পার্লামেন্টে আসতে পারে, সেই পার্লামেন্ট তো জাতীয় বিবেকের প্রতীক হয়ে যাবে, চাওয়া পাওয়ার প্রতীক হয়ে যাবে। সেখানে বুরুঙ্গামারি থেকে টেকনাফ পর্যন্ত সব জায়গার মানুষের, সকল আদর্শের মানুষের মতামতের প্রতিফলন ঘটবে। জাতীয় স্থিতিশীলতার জন্য এটা জরুরি, দুকক্ষেই জরুরি ছিল। কিন্তু আমরা এখন দেখছি, আমি অন্তত বলবো যে অত্যন্ত সংকীর্ণ দলীয় স্বার্থের জায়গা থেকে রাজনৈতিক দলগুলো এটার বিরোধিতা করছে। নারী আসনের ব্যাপারে আমি বলতে চাই, বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন কি গত 50 বছরে? অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে নারীরাই করেছে। দেখুন, আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে আমরা গার্মেন্টসের উপরেই টিকে আছি, নারীরা তো আমাদের বৈদেশিক মুদ্রার যোগান দিয়ে চলেছে। আজকে খেলাধুলায় দেখে নারীরাই ভালো করছে। রাজনীতিতে আওয়ামী লীগ, বিএনপি নিয়ে আমাদের সমালোচনা আছে, কিন্তু এই দুইটি দলকে তো দুজন নারী নেতৃত্ব দিলেন। তো নারীরা পারবে না, সমস্যা বানিয়ে ফেলবে, এগুলো হলো আমরা অত্যন্ত দলীয় বিবেচনা থেকে এই কাজগুলো করছি। আমাদের পুরুষ পার্লামেন্ট মেম্বাররা তো কি খুব দৃষ্টান্তমূলক কাজ করছেন? সবাই কয়জন ভালো করছেন? আমাদের স্থানীয় সরকারে আমরা নারীদের তো সুযোগ দিয়েছি, 3টা ওয়ার্ড নিয়ে তাদের একটা আসন, তাদের তো সমস্যা হচ্ছে না নির্বাচিত হতে। তাদের সমস্যা হচ্ছে তাদেরকে ক্ষমতা দেওয়া হয়নি। স্থানীয় সরকারের হাতে যদি ক্ষমতা দেওয়া হতো ওই নারীদের হাতে, তারা পুরুষদের চেয়ে অনেক ভালো কাজ করতে পারতেন। আমাদের দেশের অভিজ্ঞতা, সামাজিক অভিজ্ঞতা হলো পুরুষদের চেয়ে কখনো কখনো নারীরা বেশি ক্রিয়েটিভ। আমাদের পার্লামেন্টে যদি আমরা অতীত ব্যবস্থায় রেখে দিই, আগে এটাকে বলা হতো 30 সেট অলংকার, এখন যদি অলংকারের সংখ্যা 100 সেট বাড়ানো হয়, এটা ওই পুরুষ 300 জনেরই অলংকার হয়ে থাকবে।